সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ৮ মুসলিম দেশের সমন্বয়ে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রস্তাব তুরস্কের। ইরানে হামলার ছক ইসরায়েলের, এবার সংঘাত কি অনিবার্য? ক্রাইস্ট চার্চের মতো মসজিদে হামলার পরিকল্পনা, সিঙ্গাপুরে কিশোর আটক। অযোধ্যার মসজিদে নামাজ হারাম, ওয়াইসির মন্তব্যে বিতর্কের ঝড়। ড্যানিয়েল পার্লের হত্যাকারী উমর শেখকে মুক্তি দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এবং সবশেষে জানাবো, জার্মানিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার নতুন ধরন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৮ মুসলিম দেশের সমন্বয়ে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রস্তাব তুরস্কের। ইউরোপীয় ইউনিয়নের মতো একজোট হয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রি ও অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রস্তাব দিয়েছে তুরস্ক। সম্প্রতি ৮টি মুসলিম দেশ D8 ভুক্ত রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছে তুরস্ক। তুরস্ক D8 ভুক্ত রাষ্ট্রগুলোকে একসঙ্গে নিয়ে এমন একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চায় যেখানে এই সকল রাষ্ট্রসমূহ তাদের সামরিক বিমান মেইনটেনেন্স করতে পারবে এবং বেসামরিক বিমানও মেইনটেনেন্স করতে পারবে। এছাড়াও একই সময়ে তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতেও এই সকল রাষ্ট্রের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, তুরস্ক প্রতি বছর শুধু F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ করে $1 বিলিয়ন বেশি সাশ্রয় করে। তুরস্ক জানায়, এরকম মেইনটেনেন্স প্ল্যান যদি D8 এর সমন্বয়ে গড়ে তোলা যায় তাহলে এই সকল রাষ্ট্র অ্যারোস্পেস প্রকৌশলে অনেক জ্ঞান লাভ করবে, যা ভবিষ্যতে বিমান তৈরি ও রক্ষণাবেক্ষণে অনেক সুফল বয়ে আনবে। ইরানে হামলার ছক ইসরায়েলের। ইরানে হামলার ছক কষছে ইসরায়েল। এর জন্য সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। সামরিক পরিকল্পনাগুলো পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। হুমকির সুরে এসব কথা বলেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কুহাবি। মঙ্গলবার ২৬ জানুয়ারি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল স্টাডিজে দেওয়া ভাষণে তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তিতে ফিরে যেতে চাওয়ার সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেড়ে যাওয়া উত্তেজনার পালে তার এই বক্তব্য নতুন করে হাওয়া দিচ্ছে। ইরানের সঙ্গে ৬ জাতির করা পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই থামেননি তিনি, ইরানিদের উপর চাপিয়ে দেন আরও কঠোর সব নিষেধাজ্ঞা। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর চুক্তিতে আবার ফিরে আসার চেষ্টা চালাবেন সেটা আগেই জানা ছিল। বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দায়িত্ব নেয়ার পরই ইরানের সঙ্গে চুক্তিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে বাইডেন পুরনো চুক্তিটির বেশ কিছু বিষয় পুনরায় যাচাই করতে চান। এমন অবস্থায় ইরান এবং ইসরায়েল দুপক্ষই বাইডেন প্রশাসনকে চাপে রাখছে। একদিকে ইরান যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফিরিয়ে আনতে মরিয়া, তবে দর কষাকষি করে সর্বোচ্চ ফায়দা লুটতে চায় তেহরান। অপরদিকে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে চায় ইসরায়েল। পাশাপাশি ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাও বহাল রাখতে চায় তারা। এসব হিসাব মেলাতে গিয়ে হুমকি পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে দুই পক্ষ। ইরান ইসরায়েলের এমন যুদ্ধদেহী অবস্থান অনেক আগে থেকেই। তবে মার্কিন নীতি নির্ধারণ নিয়ে ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তার এমন বক্তব্য বিরল। ধারণা করা হচ্ছে আগে থেকে এসবের অনুমোদন দিয়ে রেখেছে ইসরায়েল সরকার। তার ভাষায়, ইরানের সঙ্গে ২০১৫ সালের চুক্তিতে ফিরে যাওয়া কিংবা কয়েকটি ক্ষেত্রে উন্নতিসহ একই ধরনের চুক্তি করলে তা হবে কৌশলগত ও পরিচালন দৃষ্টিভঙ্গি থেকে খারাপ এবং ভুল। চুক্তি থেকে সরে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছিলেন ইসরায়েলের কট্টরবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই চুক্তিতে বাইডেনের ফিরে যাওয়ার পরিকল্পনার তিনি তীব্র বিরোধিতা করে আসছেন। তার দাবি, চুক্তিতে ফিরে যাওয়া এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ইরান পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে নেয়ার পাশাপাশি কঠোর সব নিষেধাজ্ঞা দেন ইরানের উপর। ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে চুক্তির শর্ত কিছু কিছু ভঙ্গ করে। তবে সাম্প্রতিক সময়ে চুক্তির শর্তগুলো বেশি ভঙ্গ করছে ইরান। চলতি মাসের শুরুর দিকে তারা 20% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। দেশটির ভূগর্ভস্থ ফোর্দু পরমাণু চুল্লির কার্যক্রমেও গতি এনেছে। বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তিতে যাওয়ার আগে যে জায়গায় ছিল, এখন সেই অবস্থানেই ফিরে গেছে ইরান।
সম্প্রতি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লে দ্রিয়ান বলেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, কিন্তু ওই নীতি আসলে ঝুঁকি এবং হুমকি বাড়িয়েছে। এটা বন্ধ হতে হবে, কারণ আমি বলবো ইরান পরমাণু অস্ত্র অর্জনের প্রক্রিয়ার মধ্যে আছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় জো বাইডেন বলেছিলেন, ইরান যদি চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলে তাহলে তার প্রশাসন পরমাণু চুক্তিতে ফিরে আসবে। অপরদিকে ইরান বলছে, চুক্তিতে নতুন করে ফিরে আসার আগে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। এদিন ইসরায়েলি সেনাপ্রধান বলেন, ইরানের এই পদক্ষেপ শেষ পর্যন্ত এটি বলে দিচ্ছে তারা দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগুচ্ছে। ক্রাইস্ট চার্চের মতো মসজিদে হামলার পরিকল্পনা। সিঙ্গাপুরে 16 বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে, যে কিনা ক্রাইস্ট চার্চের হামলার বর্ষপূর্তিতে দুটি মসজিদে হামলা করে মুসলিমদের হত্যার পরিকল্পনা করেছিল। সিএনএন এক প্রতিবেদনে জানায়, নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে হামলাকারী খুনি ব্রেন্টন টরেন্ট এই কিশোরের অনুপ্রেরণা। সেও ছুরি নিয়ে আক্রমণের ঘটনা সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচারের পরিকল্পনা করেছিল। সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুসারে আটক হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হল এই কিশোর। এ আইনে বিনা বিচারে আটক রাখার অনুমতি আছে। নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় ধরা হয় ক্রাইস্ট চার্চ হামলাকে। 2019 সালের 15 মার্চ দুটি মসজিদে গুলি করে টরেন্ট 51 মুসলিমকে হত্যা করে। 16 বছরের ওই সিঙ্গাপুরি বালকের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে সে ভারতীয় বংশোদ্ভূত প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই কিশোর প্রচণ্ড ইসলাম বিরোধিতা ও সহিংসতার মুহ থেকে আক্রমণের পরিকল্পনা করে। এই প্রথম সিঙ্গাপুরে ডানপন্থী উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ কাউকে আটক করা হলো। এই দেশে সন্ত্রাসী হামলা ও সহিংস অপরাধ বিরল কোনো ঘটনা। এই কিশোর গত মাস থেকে আটক রয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। মন্ত্রণালয় জানায়, এটা স্পষ্ট যে ওই কিশোর টরেন্ট দ্বারা অনুপ্রাণিত। সে চলতি বছরের 15 মার্চ ক্রাইস্ট চার্চ ট্র্যাজেডির 2 বছর পূর্তির দিন আক্রমণের পরিকল্পনা করে। সে স্বীকার করে, টরেন্টের মতো ভিড়ের মধ্যে আক্রমণ করে সরাসরি প্রচার করতে চেয়েছিল। বাসার কাছে আসিয়াফা মসজিদ ও ইউসুফ ইসহাক মসজিদের হামলার উদ্দেশ্য ছিল তার। মন্ত্রণালয় আরও জানায়, এই পরিকল্পনার সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল না। অযোধ্যার মসজিদে নামাজ হারাম, ওয়েসির মন্তব্যে বিতর্কের ঝড়। অযোধ্যা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে প্রজাতন্ত্র দিবসে। জাতীয় পতাকা উত্তোলন করে কাজ শুরু করেছে ইন্দু ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। আর মঙ্গলবারই এক জনসভায় বিস্ফোরক মন্তব্য করেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা MIM সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। অযোধ্যার নির্মীয়মান মসজিদে প্রার্থনা করলে তা হারাম হবে বলে কটাক্ষ করেন তিনি। এবার তাকে পাল্টা দিল ট্রাস্ট, জানিয়ে দিল, যেখানে সর্বশক্তিমান আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করা হয় তা কখনো হারাম হতে পারে না। ঠিক কি বলেছিলেন ওয়েসি? মঙ্গলবার তাকে বলতে শোনা যায়, অযোধ্যায় যে মসজিদ হবে সেখানে প্রার্থনা করা কিংবা তার জন্য চাঁদা দেওয়া হারাম। তার কথায় ওই মসজিদে কোনো মুসলিমের প্রার্থনা করা উচিত নয়। মসজিদটির জন্য চাঁদা দেওয়া থেকে কোনো গরিব মেয়ের বিয়েতে সাহায্য করা উচিত। তার আরও দাবি, একথা তিনি নিজ থেকে বলছেন না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উলেমা থেকে শুরু করে বহু ধর্মীয় উচ্চশিক্ষিতর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে তার, এবং সকলেই এই দাবি করেছেন। স্বাভাবিকভাবেই ওয়াইসির এই ধরনের কথায় প্রবল অসন্তুষ্ট ট্রাস্ট। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাস্টের সম্পাদক আফতার হোসেন ওয়াইসির প্রতি খুব উগরে দিয়ে বলেন, ওয়াইসি এমন এক অঞ্চলে বড় হয়েছেন যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলনের তেমন প্রভাব পড়েনি। তিনি এও দাবি করেন, ওয়াইসির পূর্বপুরুষরা হয়তো 1857 সালে মহাবিদ্রোহেও অংশ নেননি। অযোধ্যা যে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের এক পূর্ণভূমি সে কথা উল্লেখ করে আহমদুল্লাহ শাহের প্রসঙ্গ তুলেন তিনি। মনে করিয়ে দেন, ফৈজাবাদকে ইংরেজদের হাত থেকে অন্তত 1 বছরের জন্য স্বাধীন করেছিলেন আহমদুল্লাহ। তার প্রশ্ন, ইন্দু ইসলামিক কালচারাল ফাউন্ডেশনকে উৎসর্গ করা হয়েছে এই স্বাধীনতা সংগ্রামীর নামে, এটাও কি ওয়াইসির কাছে হারাম? ড্যানিয়েল পার্লের হত্যাকারী উমর শেখকে মুক্তি দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লোকে অপহরণ ও হত্যায় মূল অভিযুক্ত পাক জঙ্গি উমর সাঈদ শেখকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর আগে সিন্ধু হাই কোর্টও এই রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল সিন্ধু প্রদেশের সরকার। তাদের আর্জি খারিজ করে হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয় 3 বিচারপতির এক বেঞ্চের এক সদস্য উমর সাঈদের মুক্তির বিরোধিতা করলেও শেষ পর্যন্ত বেঞ্চের তরফেই হাইকোর্টের রায় অব্যাহত রাখা হয়। প্রসঙ্গত 1999 সালে কান্দাহারে এয়ার ইন্ডিয়ার বিমান ও বিমানে থাকা যাত্রীরা অপহৃত হওয়ার পর মুক্তিপণের দাবিতে যে জঙ্গিদের ছাড়া হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল উমর শেখ। 2002 সালে পাকিস্তানে এসেছিলেন ব্রিটিশ সাংবাদিক ড্যানিয়েল পার্ল। আইএসআই ও আল কায়েদার মধ্যে সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন তিনি। এরপরই তাকে অপহরণ করে উমর। তার মাথা কেটে তাকে নৃশংসভাবে খুন করে সে। এর আগে 1994 সালে 4 জন বিদেশি পর্যটককে অপহরণ করে উমর। তখন সে কাশ্মীরে ছিল। বিচারের সাজা হয় তার। গাজিয়াবাদ সহ দেশের বিভিন্ন জেলে থাকতে হয়েছে তাকে। পরে 1999 সালে কান্দাহারের বিমান অপহরণ সময় তাকে ছেড়ে দিতে বাধ্য হয় নয়াদিল্লি। উমর শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে তার প্রাণ ভিক্ষার আর্জি মেনে সাজা কমিয়ে 7 বছর করা হয়। 2020 সালের 2 এপ্রিল পাক আদালতে শুরু হয়েছিল ওই জঙ্গির আপিল শুনানি। তখনই আদালত উমরের মৃত্যুদণ্ড রদ করে দেয়। সেই সঙ্গে 20 লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা করা হয় তাকে। যেহেতু এত দীর্ঘ সময় সে কারাবাস করেছে তাই তাকে ছেড়ে দেওয়ার রায় দিয়েছিল সিন্ধুর আদালত। সেই রায় বহাল রেখে দিল পাক সুপ্রিম কোর্ট। জার্মানিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার নতুন ধরন। জার্মানিতে ভয়ঙ্কর হয়ে উঠছে ব্রিটেনের করোনার নতুন ধরন। একই সঙ্গে দেশটির অঙ্গরাজ্য হামবুর্গেও নতুন করোনার অস্তিত্বে দেশটির স্বাস্থ্য বিভাগ ও সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ এখন চরমে। এতদিন দেশটিতে মাত্র কয়েকটি অঙ্গরাজ্যে বিচ্ছিন্নভাবে এই 2 দেশের নতুন ধরনের করোনার অস্তিত্বের কথা শোনা গেলেও এবার রাজধানী বার্লিন সহ হামবুর্গে ছড়িয়ে যাচ্ছে দ্রুত গতিতে। দুশ্চিন্তা আরও বেড়েছে যখন বার্লিনের ভিভান্টেস হুমবল্ড মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের বেশ কজন আক্রান্ত হওয়ায় কমপক্ষে 1500 জনকে জরুরি ভিত্তিতে কোয়ারেন্টিন করা হয়েছে। একই অবস্থা বন্দর নগরী হামবুর্গেও। রাজ্যটির একটি বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানেও বেশ কয়েকজনের শরীরে নতুন কোভিডের হানায় কোয়ারেন্টিন করা হয়েছে 5 শতাধিক কর্মকর্তাকে। এতে আতঙ্কিত 2 রাজ্যের সাধারণ নাগরিক সহ প্রবাসীরা। হামবুর্গের এক স্থানীয় বাসিন্দা বলেন, বার্লিনের হাসপাতালে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত আমরা সবাই। দুঃখের বিষয়ে এই নতুন ধরনের করোনাকে হাসপাতালের কেউ গভীরভাবে নেয়নি। এখন বিপর্যস্ত সবকিছুই। তাই শুধু আমাদের দেশের নয়, বাংলাদেশের সবাইকে অনুরোধ করছি করোনার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা 54,000 ছুঁই রেকর্ডেও করোনার টিকা কার্যক্রম অব্যাহত আছে, যার মাধ্যমে 19 লাখ বায়োএনটেক ফাইজার ও 30,000 মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।